বাংলাদেশের অকৃত্রিম বন্ধু শুভেন্দু অধিকারী 2024 সালের 5 আগস্ট পরবর্তী সময়ে তৎকালীন বাংলাদেশের দখলদার সরকারের বিরুদ্ধে এক কড়া প্রতিবাদ জানিয়েছিলেন। এই জন্য আমাদের তার প্রতি কৃতজ্ঞতা। আমরা যেভাবে সেই দখলদার সরকারের প্রতি কড়া প্রতিবাদ বলা যায় গত 2 বছর যাবতী জারি রেখেছি, শুভেন্দু অধিকারীও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন গণমাধ্যমের নিকট। এটি আমাদের আশা জাগায়, আমাদের ভরসা জাগায় এবং সেই শুভেন্দু অধিকারী আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন। আজকে আমরা যে মুহূর্তে ভিডিওটা নির্মাণ করছি, ভোট গণনা প্রায় শেষ পর্যায়ের দিকে, বিজয় ঘোষণার পালা। আমরা এই মুহূর্তে যখন ভিডিওটা প্রচার করছি তখন হয়তো ইতিমধ্যে বিজেপিকে নির্বাচন কমিশন বিজয়ী ঘোষণা করে দিয়েছে। কাজেই আমরা আজকে আলাপ করতে চাই পশ্চিমবঙ্গ শুধু নয়, আজকে ভারতের 4টি রাজ্য এবং একটি কেন্দ্র শাসিত অঞ্চলে একই সাথে ভোট গণনা চলছে বা চলেছে বা ইতিমধ্যে অনেক জায়গায় শেষও হয়ে গেছে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা, আসাম এবং কেন্দ্র শাসিত অঞ্চল পেদুচেরিতে ভোট গণনা হয়েছে। ইতিমধ্যে আমরা যে মুহূর্তে ভিডিওটা প্রচার করছি অনেক জায়গায় ফলাফল চূড়ান্তভাবে ঘোষণা করা হয়েছে, বেসরকারিভাবে বিজয়ী ঘোষণাও করা হয়েছে ইতিমধ্যে। এই সবগুলোর মধ্যে আমাদের জন্য আমি আগেও একাধিক ভিডিওতে বলেছি, আজকেও বলছি যে অন্য রাজ্যগুলোর চেয়ে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। পশ্চিমবঙ্গ সরকারে কে আসছে এটি একটি গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশ বলতে ভারতের বিশাল ভারতের পশ্চিমবঙ্গের সাথে যাবতীয় লেনদেন, যাবতীয় ভাবের আদান প্রদান, যাবতীয় ব্যবসা বাণিজ্য, মানুষের যাতায়াত সবকিছু 80 থেকে 90% এটি দিয়ে হয়। এই জন্য আমাদের পশ্চিমবঙ্গটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা একটু ইতিহাস থেকে যদি দেখে নেই যে পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন দলের শাসন হয়েছে, শাসন জারি হয়েছে। কখনো কখনো অস্থির পরিস্থিতির কারণে রাষ্ট্রপতির শাসনও জারি হয়েছে। 1947 সালে দেশভাগের পর 47 থেকে 1967 পর্যন্ত স্বাধীনতার পর প্রায় 20 বছর কংগ্রেস সেখানে একচ্ছত্র ক্ষমতায় ছিল। এরপর খানিকটা অস্থিরতার যুগ ছিল, যুক্তফ্রন্ট, এবং এটিকে অস্থিরতার যুগই বলা হয়। 1967 থেকে 1972 এই সময়ে বারবার সরকার পরিবর্তন হয়েছে এবং কখনো কখনো রাষ্ট্রপতির শাসন জারি হয়েছে, কখনো 1 বছরও অনেক সরকার থাকে, এমনটাও ঘটেছে এই অস্থিরতার যুগে। এই অস্থিরতার যুগ পেরিয়ে 1977 সালে আসে বামফ্রন্ট এবং এটিকে বলা হয় বামফ্রন্ট যুগ। 1977 থেকে 2011 সাল টানা 34 বছর বামফ্রন্ট সরকার শাসন করে, যা ভারতের ইতিহাসে অন্যতম দীর্ঘতম সংসদীয় শাসন। এরপর 2011 সালে পশ্চিমবঙ্গের মসনদে আসে তৃণমূল কংগ্রেস। 2011 সালে পরিবর্তনের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এখন পর্যন্ত রয়েছে, আজকে পর্যন্ত, বা 7 তারিখে হয়তো সরকার গঠন হবে। ফলাফল ইতিমধ্যে আমরা জেনে গেছি, বিজেপি এখানে সরকার গঠন করছে, ভূমিধস বিজয়ী হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট আসন সংখ্যা 294টি। এর মধ্যে একটি কেন্দ্র দক্ষিণ 24 পরগনার ফলতায় নির্বাচনী অপরাধ এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ভঙ্গের অভিযোগে সমগ্র বিধানসভায় ভোট বাতিল করা হয়েছে। ওই কেন্দ্রে ফের ভোট হবে আগামী 21শে মে, গণনা হবে 24শে মে। তাই সোমবার ফলতা বাদে বাকি 293 কেন্দ্রের ভোট গণনা অনুষ্ঠিত হয়েছে। আমরা মোটামুটি ইতিহাস দেখলাম, সার্বিক অবস্থা দেখলাম। এখন আমরা একটু বুঝতে চাই যে কোন ম্যাজিক গুণে পশ্চিমবঙ্গে ভারতের স্বাধীনতার পর প্রথমবার বিজেপি সেখানে সরকার গঠন করতে যাচ্ছে। বাংলার রাজনীতিতে এক ঐতিহাসিক মুহূর্ত। দীর্ঘ 15 বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে মহাকরণ বা নবান্নের দখল নিতে চলেছে ভারতীয় জনতা পার্টি, অর্থাৎ ভারতের কেন্দ্রীয় সরকার যে দলটি শাসন করছে সেই দলটি এবার পশ্চিমবঙ্গের মসনদের দায়িত্ব নিতে যাচ্ছে।
খানিকটা অপ্রত্যাশিতভাবেই প্রায় 2 শতাধিক আসন নিয়ে বাংলার মসনদে বসতে চলেছে গেরুয়া শিবির। কিন্তু সবার মনে এখন একটাই প্রশ্ন, কোন ম্যাজিকে বাংলার এই অভূতপূর্ব গেরুয়া ঝড়ের আসল কারণ কি? কেন মানুষ 15 বছরের চেনা সরকারকে সরিয়ে পরিবর্তনের জোয়ারে গা ভাসালো? এই মুহূর্তের ভিডিওতে আমরা সেই মহা ভোট বিপ্লবের নেপথ্য কাহিনী বুঝতে চেষ্টা করব। বন্ধুরা, বঙ্গে বিজেপির এই বিরাট জয়ের অন্যতম প্রধান কারণ হলো ধর্মীয় মেরুকরণ। যদি আমরা প্রচারের দিকে তাকাই তবে দেখব শুভেন্দু অধিকারীর লাগাতার হিন্দুত্বের প্রচার ভোটারদের মনে গভীর প্রভাব ফেলেছে। অমিত শাহর অভিন্ন দেওয়ানি বিধির প্রতিশ্রুতি এবং সর্বোপরি বাঙালি মধ্যবিত্ত হিন্দুদের মধ্যে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের ভয় ধরানো বিজেপির এই প্রচার কৌশল বাংলায় এক প্রকার অকল্পনীয় কাজটি করে দেখিয়েছে। ভোটের ফল বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে বাংলা স্পষ্টত হিন্দু ভোট এবং মুসলমান ভোটে বিভক্ত হয়ে গেছে। যদিও অনেক কেন্দ্রে মুসলিম ভোট কিছুটা বিভক্ত হয়েছে, কিন্তু সে তুলনায় হিন্দু ভোটাররা অনেক বেশি একজোট হয়ে তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছেন। অন্তত প্রাথমিক পর্যবেক্ষণে তেমনটাই মনে হচ্ছে। এই মেরুকরণই বিজেপির জয়ের ভিত তৈরি করে দিয়েছে। বিজেপির জয়ের কারণ ব্যাখ্যা করতে গেলে অবশ্যই বলতে হয় প্রতিষ্ঠান বিরোধিতার কথা। রাজ্যে টানা 15 বছর ধরে সরকার চালানোর দরুন তৃণমূল সরকারের বিরুদ্ধে একটা সহজাত ক্ষোভের জায়গা তৈরি হয়েছিল। রাজ্যে কর্মসংস্থানের সমস্যা, বড় শিল্পের অভাব, নিয়োগ দুর্নীতি এবং রাস্তাঘাটের অবনতি, এই সবকটি ইস্যু শাসক শিবিরের বিরুদ্ধে গিয়েছে। তাছাড়া দীর্ঘদিন ক্ষমতায় থাকার দরুন স্থানীয় স্তরের তৃণমূল নেতাদের মধ্যে এক প্রকার দাদাগিরির মনোভাব তৈরি হয়েছিল। বাড়ছিল তোলাবাজি, কাটমানি এবং সিন্ডিকেট রাজের অভিযোগ। সাধারণ মানুষের মনে এই নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষোভ জমা হচ্ছিল। বিজেপি খুব চতুরভাবে সেই জনক্ষোভকে কাজে লাগাতে নিজেদের উপযুক্ত বিকল্প হিসেবে তুলে ধরেছে। বিজেপির এই জয়ের অন্যতম চাবিকাঠি হলো তাদের আত্মোপলব্ধি। 2021 সালের প্রচারে তারা যে ভুলগুলো করেছিল সেগুলি একটিও এবার করেনি। আগেরবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ, দিদি ও দিদি স্লোগান কিংবা ভিন রাজ্যের নেতাদের অতিরিক্ত দাপাদাপি বাঙালি ভোটাররা ভালোভাবে নেয়নি। 2021 পর্যন্ত বিজেপির সভা সমিতিতে কৈলাস বিজয়বর্গীয়র মতো ভিন রাজ্যের নেতাদেরই নিত্যদিন সংবাদ মাধ্যমে মুখ দেখাতে দেখা যেত। তাছাড়া দলের অন্দরে গোষ্ঠী কন্দল এবং কামিনী কাঞ্চনের অভিযোগে গেরুয়া শিবির জর্জরিত ছিল। কিন্তু এবার ভোটের অনেক আগে থেকেই খোদ অমিত শাহ সেসব কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছেন। এবার কেন্দ্রীয়ভাবে মমতাকে ব্যক্তিগত আক্রমণ না করে তৃণমূলের প্রশাসনিক ব্যর্থতা এবং স্থানীয় ইস্যুকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এর ফলে মমতা বন্দ্যোপাধ্যায় তার চিরাচরিত বিরোধিতার রাজনীতি করার সুযোগই পাননি। নিরুপায় হয়ে তিনি নির্বাচন কমিশনকে শত্রু হিসেবে বেছে নিলেও সেই কৌশল এবার আর কাজে দেয়নি। 2021 থেকে 2026 এই 5 বছর ধরে গেরুয়া শিবির তাদের ওপর লেপে থাকা বহিরাগত তকমা ঝেড়ে ফেলার এক মরিয়া চেষ্টা চালিয়ে গেছে। সেই উদ্দেশ্য দেওয়া হয়েছিল লক্ষণীয়ভাবে। জয় শ্রীরাম স্লোগানের সমান্তরালে নিয়ে আসা হয় জয় মা কালী। বেরিয়েছেন, এমনকি কেন্দ্রীয় নেতারাও রাজ্যে এসে মাছ ভাত খেয়েছেন। উদ্দেশ্য ছিল একটাই, বাঙালি ভদ্রলোকদের কাছে নিজেদের গ্রহণযোগ্য করে তোলা। তারা সফল হয়েছেন। মজার বিষয় হলো, এতদিন যারা তৃণমূলের ভাতার রাজনীতির সমালোচনা করত, সেই বিজেপি এবার ভাতার প্রতিশ্রুতিতে তৃণমূলকে ছাপিয়ে গিয়েছে, যা তাদের ভোট ব্যাংক নিশ্চিত করেছে। বিজেপি প্রকাশ্যে স্বীকার করুক বা না করুক, এই জয়ে নির্বাচন কমিশনের ভূমিকা অনস্বীকার্য। এসআইয়ের জেরে যে লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার বাতিল হলো এবং ভোটের ঠিক আগে আগে যেভাবে তৃণমূলের ভোট মেশিনারিকে কার্যত বিধ্বস্ত করে দেওয়া হলো, তা আখেরে বিজেপিকে বাড়তি সুবিধা পাইয়ে দিয়েছে। তৃণমূলের অভিযোগ,
প্রথম দফার নির্বাচন থেকে শুরু করে ভোট গণনা পর্যন্ত সর্বস্তরে কমিশন বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করেছে, যদিও বিজেপি এই অভিযোগ উড়িয়ে দিয়ে কমিশনের নিরপেক্ষতাকে ধন্য ধন্য করছে। তবে এই বিতর্ক যে বঙ্গে এই ফলের পেছনে একটি বড় অনুঘটক ছিল তা অস্বীকার করবার উপায় নেই। পরিশেষে বলা যায়, এসব বড় বড় ফ্যাক্টরের বাইরে যে বিষয়টি সবচেয়ে কার্যকর হয়েছে তা হলো পরিবর্তনের হাওয়া। গোটা রাজ্যে একটি নীরব পরিবর্তনের চোরা স্রোত তৈরি হয়েছিল। তথাকথিত ফ্লোটিং ভোটার এবং তৃণমূলের স্থানীয় দাপটে অতিষ্ঠ নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্তরা সেই চোরা স্রোতে গা ভাসিয়েছেন, যার অবধারিত ফল হিসেবে বঙ্গে আজ গেরুয়া শিবিরের এই ঐতিহাসিক জয়। 15 বছরের একচ্ছত্র শাসনের পর বাংলায় আজ নতুন সূর্যের উদয় হলো। এই পরিবর্তন বাংলার সাধারণ মানুষের জীবনে কতটা প্রভাব ফেলবে তা সময়ই বলবে। একই সাথে বলবো যে বাংলাদেশের সাথেও তৃণমূলের সরকার থাকবার কারণে সম্পর্কের ক্ষেত্রে নানা ক্ষেত্রে বিভিন্ন সময় বাধা এসেছে, যেমন আমাদের তিস্তা চুক্তির ক্ষেত্রে। আমরা প্রত্যাশা করব নয়া বিজেপি রাজ্য সরকারের উদারতায় আমাদের গঙ্গা চুক্তি, আমাদের তিস্তা চুক্তি, আমাদের সীমান্ত সমস্যা ইত্যাদি মিটে যাবে। আমরা সবচেয়ে নিকটতম দেশ বাংলাদেশের অধিবাসী বা বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের সবচেয়ে নিকটতম, সবচেয়ে আপন, একই ভাষায় আমরা কথা বলি, একই আলো, একই বাতাস, একই নদীর জল আমাদের ভূমিতে আসে। সেই রাজ্যের কাছে আমাদের প্রত্যাশা যে বাংলাদেশের সাথেও একটি যৌক্তিক এবং অত্যন্ত ভালো একটি সম্পর্ক তৈরি হবে। এবং শুভেন্দু অধিকারী শুরুতেই যে কথাটি বলেছিলেন বাংলাদেশের একটি দখলদার সরকারকে নিয়ে, যে এরা বৈধ নয়, শেখ হাসিনা বৈধ, বাংলাদেশেও রাজনীতি একটা ইতিবাচক ধারায় আসবে। আমরা বলছি না যে ভারত বা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হলেই আওয়ামী লীগকে এখানে ক্ষমতায় বসিয়ে দেবে, তা নয়। আওয়ামী লীগের নিজের চেষ্টায়, নিজের যোগ্যতায় ভবিষ্যতে রাজনীতিতে বাংলাদেশে ফিরবে এবং ক্ষমতায় ফিরবে। আমরা সোজা কথা একটা সুন্দর প্রতিবেশী সুলভ আচরণ প্রত্যাশা করি।